ও যখন বেরিয়ে যাচ্ছিল আমি তখন ওকে ডাক দিই, ভিনি বলে ডাক দিই এবং সে তখন সারা দেয় আমাদের তাকায়। তখন আমি তাকে শুভেচ্ছাটা দেই যে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের কাছ থেকে। সে তখন কিন্তু আপনার ক্যাপটি খুলে আমাকে থামস আপ দেখায়। তোমার মেসি কি জানে কিংবা তোমাদের দলে কি এগুলো কখন আলোচনা হয়? বলে যে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এবং ওদের ওখানে ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম বেশি চলে। ওরা বলে যে ইনস্টাগ্রামে আমরা দেখি যে তোমাদের ওখানে কত ক্রেজ। আর্জেন্টিনার বাইরে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কিনা আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার জার্সি নিয়ে ওরকম ক্রেজ হয়, এত উন্মাদনা হয়। ওরা বারবার জানতে চেয়েছিল যে বাংলাদেশে কেন আর্জেন্টিনার এত সাপোর্টার, কেন অন্য দেশ নেই, এটা কি শুধুই মেসির কারণে? তো ওদের সাংবাদিকরা বলছিল যে ওদের কাছে মনে হয় যে এই আর্জেন্টিনা দলের একবার হলে উচিত বাংলাদেশ সাপোর্ট করা। মেসিকে দেখতাম সব সময় ক্যামেরার উল্টা দিকে তিনি মুখ করে থাকতেন এবং তিনি কখনোই চাইতেন না ক্যামেরা তাকে ফোকাস করুক। তোমাদের পাশে তো ইন্ডিয়া বড় একটা দেশ, ওদের তো এত সাংবাদিক দেখি না, তোমাদের এত সাংবাদিক। হামজাকে নিয়ে কিন্তু আমরা এখন গর্ববোধ করি, সবাইকে বলে আমাদের একজন হামজা চৌধুরী আছে, হ্যারি কেইনের মতো প্লেয়ার হামজা চৌধুরীকে চেনেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কথায় আছে নামেই কাজ না, কাজে নাম হয়। একসময় বিশ্ব দরবারে বাংলাদেশ ছিল শুধু মানচিত্রের একটা দেশ, আর আজ এমিলিয়ানো মার্তিনেজ থেকে অ্যালিসন বেকার বিশ্ব ফুটবলের তারকারাও চেনে লাল সবুজের এই ভূমিকে। কারণ বাংলাদেশের ফুটবল প্যাশন এখন বিশ্বজুড়ে এক গ্লোবাল ফেনোমেনন। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে এই পরিচিতি কি লাল সবুজের ফুটবলটাকেও বিশ্বের কাছে নতুন করে চেনাবে? বাংলাদেশের এই উন্মাদনা নিয়ে যারা আসলে কাছ থেকে বিশ্বকাপটা কভার করেছেন, কাছ থেকে আসলে বড় তারকাদের সঙ্গে বাংলাদেশের এই নামটা শেয়ার করার অভিজ্ঞতা তাদের হয়েছে, তাদেরই একজনের সঙ্গে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা। পিয়াল যাচ্ছি তার কাছে। পিয়াল ভাই, ওয়েলকাম। অনেক দিন পরে লম্বা একটা সময় ওয়ার্ল্ড কাপ কভার করেছেন, যুক্তরাষ্ট্রে ছিলেন এবং দারুণ একটা অর্জনই আমি আপনাকে বলবো যে এমিলিয়ানো মার্তিনেজের মতো একজনের ইন্টারভিউ করা, সেটা একটা ইনফ্যাক্ট বাংলাদেশের নামটা শুনে সে আসলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যাওয়া, এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই ভিন্ন অভিজ্ঞতা ছিল। অবশ্যই আপনি যেটা বললেন যে প্রায় 1.5 মাসের মতন ওখানটায় ছিলাম আমি, প্রায় 10টি শহর ঘুরেছি। আর্জেন্টিনা এবং ব্রাজিল দল, যেহেতু এই দুইটি দলই আমাদের এখানে বেশি জনপ্রিয়, সেই জন্য এই দুটি দলকে ফলো করেছি এবং তাদের সঙ্গে ছিলাম, প্রত্যেকটা শহরে গিয়েছি। এবং আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে মানে এবার যেটা দেখলাম আর কি, আটলান্টিক পারে মেসি যুগের সূর্যাস্তর সঙ্গে একটা সূর্যোদয় দেখলাম স্প্যানিশ ফুটবলের, এইটা একটি নতুন অভিজ্ঞতা। আরেকটি যেটা আপনি বলছিলেন এমিলিয়ানো মার্তিনেজের কথা, এই ঘটনাটি আমি যদি একটু পেছন থেকে বর্ণনা করি, আসলে দেখেন আমরা বাংলাদেশি সাংবাদিকরা যারা গিয়েছি ওখানে এবং সেখানে যখন প্রেস কনফারেন্সগুলো হয়, যেমন ব্রাজিল এবং মরক্কোর প্রেস কনফারেন্সে কিন্তু বলেই দেওয়া হয়েছিল এখানে শুধুমাত্র ওদের যে ভাষা স্প্যানিশ এবং পর্তুগিজ এবং মরক্কোর যে ভাষাটা, সে ভাষাতেই প্রশ্ন করা যাবে। যেহেতু আমরা ওই ভাষাটা জানি না এবং ইংলিশও করা যায় না, এবং আমি তখন কি করেছিলাম যে প্রেস কনফারেন্সের একদম সামনের সারিতে ছিলাম, বা দিকটায়, যে দিকটা দিয়ে নাকি ব্রাজিলের ভিনিসিয়াস বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো সেদিক আমি ওই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম। আমি তার কাছে এই মেসেজটি দিতে চেয়েছিলাম যে আমি একজন বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশে তোমাদের অনেক ভক্ত সমর্থক আছে, তাদের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা। তো ও যখন বেরিয়ে যাচ্ছিল আমি তখন ওকে ডাক দিই, ভিনি বলে ডাক দিই এবং সে তখন সারা দেয় আমাদের তাকায়। তখন আমি তাকে শুভেচ্ছাটা দেই যে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের কাছ থেকে। সে তখন কিন্তু আপনার ক্যাপটি খুলে আমাকে থামস আপ দেখায়। তো এইটি অভিজ্ঞতা ছিল আমার একটা প্রথম এবং মজার একটা অভিজ্ঞতা, যে সে বাংলাদেশের সাপোর্টারদের কথা শুনেছে এবং সে সারা দিয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য ছিল ওইটাই যে সেদিন আমার মোবাইলের এই মোবাইলেরই অডিও ডিভাইসটা আমার চার্জ দেওয়া ছিল না, আর আমি অডিওটা পাইনি, মানে ওর সাথে যে কথাটা হয়েছিল সেটা পাইনি। তারপর থেকে আমার মনে হয়েছিল যে পরবর্তীতে আমি আর্জেন্টিনার যখন নাকি সংবাদ সম্মেলন কিংবা এই ধরনের কোনো সুযোগ থাকবে, তখন আমি তাদেরকে এই মেসেজটা দিব যে বাংলাদেশে আর্জেন্টিনার কত সমর্থক আছে। এবং যে ম্যাচটি ছিল আপনি জর্ডানের সঙ্গে ডালাসে গ্রুপ পর্বের একটি ম্যাচ, সেই ম্যাচটিতে কিন্তু আমরা কিন্তু এখানে দর্শকদের দুটি জিনিস জানানো উচিত আসলে মনে করি। সেটি হলো যে প্রেস কনফারেন্সে আমরা সবাই যেতে পারি সাধারণত, বাট ম্যাচের পর একটা মিক্স জোন থাকে যেখানে নাকি পারফর্মার প্লেয়ারগুলো এবং পুরো দল ওই লাইনটা দিয়ে আসলে মাঠ থেকে বেরিয়ে যায়। তো ইউ শেপের ওইটা ছিল ওই মিক্স জোনটা। সেদিন আমরা চারটা মিডিয়া আউটলেটের আমরা সাংবাদিকরা ওখানে ছিলাম, সুযোগ পাই মিক্স জোনে যাওয়ার। তো আমি যেটা করেছিলাম, আমার মানে ভাবনাই ছিল এমন যে আমি ইউটার্নের একদম শেষ
লাইনটাতে আমি থাকবো, যখন নাকি একদম বেরিয়ে যাবে বেরিয়ে যে যাবে। টানেলটা, ওইখানে আমি আমার ক্যামেরাটা দিয়ে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। সবাই ছিল আরেকটু সামনে, কারণ সবাই ভাবছিল, কারণ ওই সময়টাতে মিগজনে কিন্তু ওরা কথা বলে সাধারণত চেনা সাংবাদিক এবং স্বদেশী একদম, একদম। সাংবাদিকদের সঙ্গে এবং যাদের সঙ্গে ইন্টারঅ্যাক্টটা করা যায় আসলে। তাদের সঙ্গে। তো ওইখানে আর্জেন্টাইন সাংবাদিকদের ভিড় ছিল, স্প্যানিশ সাংবাদিকরা অনেক ছিল, ব্রিটিশ সাংবাদিক কিছু ছিল, অনেক দেশের সাংবাদিক ছিল। তো আমি ছিলাম একদম মানে আপনার টানেলের শেষ দিকে আমার ক্যামেরাটা নিয়ে সমকালের পক্ষ থেকে। তো ওই এমিলিয়ানো আসার আগে কিন্তু মেসি বেরিয়ে যায়, আমি মেসিকে ডাক দিয়েছি, সে একটু তাকিয়েছিল বাট ওভাবে সাড়া দেয়নি। এবং আপনারা মেসি জানেন যে মেসি কিন্তু ইংরেজি কিংবা অন্য ইয়েতে ইংরেজি অন্য ভাষায় কথা বলতে পারে না, স্প্যানিশ ছাড়া। অনভ্যস্ততা আছে তার, সে অতসা নাই। বাট এমিলিয়ানো মার্তিনেজ, আমি যখন মানে তাকে ক্যামেরাটা ধরি, আমার আরো কলিগ ছিলেন আমাদের বাংলাদেশে আরো সাংবাদিক, তিনি কিন্তু ডাকটি দিয়েছিলেন আসলে যে এমি। তো আমরা কয়েকজন মিলে আমরা বলি যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তখন সে কিন্তু আপনার বাংলাদেশ কয়ে ফিরে তাকায়, এবং সে তখন খুবই হাসি মুখে, মনে হচ্ছিল যে চেনা আমাদের সাংবাদিক সে যে দাঁড়িয়ে গেছে। আর্জেন্টিনার মিডিয়া ম্যানেজার যিনি ছিলেন তিনি কিন্তু তাড়া দিচ্ছিলেন, বাট তিনি কিন্তু তাকে অপেক্ষা করতে বলছেন না, আমি কথা বলবো ওদের সঙ্গে। এবং আমাদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা তাদের কাছে মেসেজটা দিয়ে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, সে বলে যে হ্যাঁ বাংলাদেশ আমি গিয়েছি, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, বাংলাদেশের মানুষ আমি জানি কত আমাদের ভালোবাসে। এবং আমরা যখন বলি যে বাংলাদেশের সাপোর্টাররা তোমাদের ফাইনালে দেখতে চায়, সে তখন মাথা চুলকে বলতেছিল হ্যাঁ আমি জানি তারা আমাদের কাছে কতটা এক্সপেকটেশন করে। এবং তিনি বারবার বলতেছিলেন যে বাংলাদেশের সাপোর্টারদের আমরা খুব ভালোভাবে জানি। এবং তার পাশেই আরেকজন ছিলেন, তিনি ছিলেন আর্জেন্টিনা আসলে ট্রেনার। তার আগে এমিলিয়ানো মার্তিনেজের আগে তার সঙ্গে আমার একটা সাক্ষাৎকার হয়। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা যে বাংলাদেশের সাপোর্টাররা যে এরকম তোমাদের জন্য এতটা পাগল হয়ে থাকে তোমরা কি জানো? ও বলে যে হ্যাঁ জানি, এবং আমি বলি যে তোমার মেসি কি জানে, কিংবা তোমাদের দলে কি এগুলো কখন আলোচনা হয়? বলে যে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, এবং ওদের ওইখানে ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম বেশি চলে। ওরা বলে যে ইনস্টাগ্রামে আমরা দেখি যে তোমাদের ওইখানে কত ক্রেজ। তো ওই ট্রেনারই বলতেছিলেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে যে এই তোমাদের এই দলে আমাদের এই বাংলাদেশ নিয়ে কি কখনো আলাদাভাবে কখনো কোনো টেবিল টক কিংবা কখনো হয়? বলে যে গত বিশ্বকাপের পরে যখন তারা নাকি ফাইনাল জিতে এবং বাংলাদেশে যে সেলিব্রেশনটা হয়েছিল সেটি তারা সবাই এটি নিয়ে আলোচনা করেছিল। এবং এবার বিশ্বকাপে যে আমাদের এখানে যে উন্মাদনাটা আছে সেটা নিয়ে তারা খুবই অবহিত। এবং তিনি বলছিলেন যে তোরা আলোচনা করে যে আর্জেন্টিনার বাইরে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কিনা আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার জার্সি নিয়ে ওরকম এত উন্মাদনা হয়। তো পুরো ব্যাপারটি ছিল, দেখেন আমরা বাংলাদেশি সাংবাদিক, আমরা যেটা বললাম যে আমরা ওখানে অনেক ধরনের টেকনিক্যাল প্রশ্ন হয় প্রেস কনফারেন্সে, মিক জোনে, এবং বেশিরভাগই হয় স্প্যানিশ এবং পর্তুগিজ এইসব ভাষাতে। কিন্তু সেখানে তো আমরা আসলে ওইভাবে প্রশ্ন করতে পারি না এবং প্রশ্ন করার সুযোগও থাকে না। আমার একটা বার্তা ছিল যে আমি অন্তত বাংলাদেশি সাপোর্টারদের কথা তাদের কাছে পৌঁছে দেবো, বাংলাদেশের কথাটা তাদের কাছে পৌঁছে দেবো। তো আমি মনে করি যে ওই মুহূর্তটা এমিলিয়ানো মার্তিনেজের, ওইটা আমার জন্য এই বিশ্বকাপের একটা স্মরণীয় মুহূর্ত। এবং আমি মনে করি যে ওইটার পরে কিন্তু ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে যায়, অনেক বিদেশি মিডিয়াতে ওইটা চলে আসে, এবং সেই ভিডিওটা আমার এই মোবাইলে আছে। এবং তার পরবর্তীতে যখন নাকি আর্জেন্টিনার মিডিয়া ম্যানেজার, আগে দেখা যেত যে গ্রুপ পর্বের সময় আমরা হয়তো মিক্সজন বেশি পেতাম না, এবং যেটা দেখা যায় যে প্র্যাকটিসের সময় আর্জেন্টিনার প্র্যাকটিস হতো একটা আলাদা একটা দুই তরফা একটা সিকিউরিটি চেকের মাধ্যমে, এবং সবাই নিরাপদ, সেখানে কিন্তু সবাইকে অ্যালাউ করতো না, কিন্তু অ্যাপ্লাই করতে হতো যে আমরা ওখানে যেতে চাই। সেখানে কিন্তু বাংলাদেশি সাংবাদিকদের পরে ওরা সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দিয়েছিল, এবং ওরা সব সাংবাদিক, আপনি বিশ্বাস করলে অবাক হয়ে যাবেন যে ওখানকার ন্যাশনাল টিভিতে আমি ইন্টারভিউ দিয়েছি, ওরা বারবার জানতে চেয়েছিল যে বাংলাদেশে কেন আর্জেন্টিনার এত সাপোর্টার, কেন অন্য দেশ নেই, এটা কি শুধুই মেসির কারণে? আমি বলেছি যে আসলে আমার যেটা মনে হয়েছে যে দেখো বাংলাদেশি আমরা দেখতে কিন্তু ইউরোপিয়ানদের মতন না, আমরা দেখতে আফ্রিকানদের মতন না, আমরা দেখতে আমেরিকানদের মতন না, আমরা দেখতে অনেকটা লুক লাইক আর্জেন্টাইন, লাতিন পিপল। আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো পছন্দ করি, কারণ আমরা তাদেরকে আপন মনে করি, এবং তাদের আর্থসামাজিক এবং আমাদের আর্থসামাজিক অনেকটা কাছাকাছি। এই কারণেও অনেকটা, শুধু ফুটবলীয় কারণে না। এবং তারা কিন্তু প্রত্যেকটা সাংবাদিক বলেন, আপনি মিডিয়া, ওদের যে গ্রুপ ছিল তারা আমাদের ইনফরমেশন জানাইতো, আর্জেন্টিনা দল কোথায় আছে, কি করছে, কখন
তাদের প্র্যাকটিস, কোন হোটেলে আছে, কখন তাদের ফ্লাইট আসবে, তো সবকিছু মিলে পুরো মনে হয়েছে ওরা সবসময় বলতো যে আমরা ওদের মিডিয়া ম্যানেজারের সাথে আমাদের লাস্টে এমন একটা সম্পর্ক হয়ে গেছিল, ওদের সেকেন্ড মিডিয়া ম্যানেজার তিনি বলছিলেন যে তাদের কাছে মনে হয় যে বাংলাদেশ টিমটা মনে হয় তাদের সেকেন্ড হোম মানে টিম, এবং আমাদের এই ইয়েতে সাংবাদিকদের তারা এতটা প্রেফার করে। তো ওদের সাংবাদিকরা বলছিল যে ওদের কাছে মনে হয় যে এই আর্জেন্টিনা দলের একবার হলে উচিত বাংলাদেশ সাপোর্ট করা। এরকম কোনো খবর আসলে কি পেয়েছেন কিনা যে বাংলাদেশে আসতে চান প্লেয়াররা, কিংবা ওই আগ্রহটা তাদের মধ্যে আছে কিনা? যদিও এখানে অনেক জটিলতা আছে, দুই ফেডারেশনের চিঠি আদান প্রদানের ব্যাপার আছে, অনেক ধরনের অফিসিয়াল অ্যাক্টিভিটিস আছে, কিন্তু তারপরও বাংলাদেশ নিয়ে যে এত ক্রেজ, যেটা আসলে আপনি কাছ থেকে দেখেছেন যে তারা আসলে জানে যে বাংলাদেশে কেমন আসলে আর্জেন্টিনার ক্রেজটা, সেই জায়গা থেকে প্লেয়ারদের কথায়ও কিছু মনে হয়েছে কিনা যে তারা আসলে আসতে চান? একদম, আপনি আর্জেন্টিনার কোচ যিনি স্কালোনি, তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের সাপোর্টারের কথা আপনার সেমিফাইনালের আগে সম্ভবত প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন তিনি জানেন এবং তারা ফিল করেন বাংলাদেশের এই আবেগটাকে ধারণ করেন। বাট তারা যেটা বলে তাদের আর্জেন্টিনা টিওয়াইসি স্পোর্টসের যে জনপ্রিয় একটা ওদের সংবাদ মাধ্যম, সেখানে ওদের এক সাংবাদিক বলছিল যে অবশ্যই আর্জেন্টিনা যেতে পারবে, কিন্তু এখানে ওদের যে তাপিয়া বলে ওদের ওখানে ক্লদিও তাপিয়া, উনি খুব প্রভাবশালী। ওরা বলছিলেন যে তিনি কিন্তু আসলে টাকা ছাড়া কিছু করবেন না, এখানে একটা বাণিজ্যিক ব্যাপার আছে, তোমরা কিছু টাকা দিতে হবে, হয়তো কম হলেও যাবে, বাট কিছু টাকা যদি অফার করে দেওয়া যায় এবং ফ্যাসিলিটিসগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই যে ফিফার যে উইন্ডো থাকে ওদের ফ্রেন্ডলি ম্যাচ খেলা একটা সময় বাংলাদেশে অবশ্যই আসবে। এবং ওরা জানে যে এই আর্জেন্টিনা দল কিন্তু এসেছিল বাংলাদেশে, এসেছিল নাইজেরিয়ার সঙ্গে একটা ম্যাচ খেলে গিয়েছিল, ঢাকা স্টেডিয়ামেই খেলেছিল ম্যাচটা। ওরা যেটা বললো যে এগুলো সাধারণত একটা এজেন্টের মাধ্যমে হয়, অনেকটা বাফুফের চেয়ে এজেন্টগুলো এখানে বেশি কাজ করে, তো সেইখানে একটা কাজ করলে হয়তো হতে পারে। শুধু আর্জেন্টিনা না, আমরা আরো একটা ভিডিও দেখেছি যেটাও অনেক ভাইরাল হয়েছে। অ্যালিসন বেকারও আসলে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন। এই যে আসলে বাংলাদেশ নিয়ে কথা বলা, একটা দেশকে শুধুমাত্র, আমি যেটা বলছিলাম যে একটা মানচিত্রে একটা অংশ বাংলাদেশ এই হিসেবেই হয়তো মানুষ জানতো, সেখানে আসলে ফুটবলের এরকম ক্রেজ, এইটা যখন তুলে ধরছেন আপনারা বিশ্ব দরবারে, যখন আপনারা কাছ থেকে প্লেয়ারদের সঙ্গে এই জিনিসটা জানাতে পারলেন, ওদের কাছ থেকে ফিডব্যাকটাও তো পজিটিভ পেলেন, এইটা আসলে বাংলাদেশের ফুটবলটাকে, বাংলাদেশের ক্রেজটাকে ডিফারেন্ট একটা লেভেলে নিয়ে গেছে কিনা? দেখেন, আমরা এখানে মনে একটু ভুল করি, আমরা বাংলাদেশের ফুটবল আর বাংলাদেশের সাপোর্টারদের ক্রেজ এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমাদের ফুটবল যা আপনি এটার সাথে মিলালে চলবে না। ফুটবলটা পুরো নির্ভর করে আসলে ক্লাব কালচারের উপর। আপনার ক্লাব কালচার যতদিন নাকি আপনার পেশাদারিত্ব না আসবে, ওই স্ট্রাকচারে না আসবে, স্কুলিং যেটা হবে সেটা না হলে আসলে আমরা যতই বলি বাংলাদেশের ক্রেজ থাকতে পারে, আমরা ফুটবল ভালোবাসতে পারি, বাট আমরা মনে হয় যে ফুটবলের ওই যে মান যেটা বলছি আমরা যে বাংলাদেশ কেন হবে না, ওইটা হবে না। আচ্ছা, কিন্তু এই যে আর্জেন্টাইনদের সঙ্গে একদম কাছ থেকে কথা বলা, মেসিকেও নিশ্চয়ই কাছ থেকে দেখেছেন ট্রেনিং গ্রাউন্ডে যখন প্র্যাকটিস করছেন, ওই অনুভূতিটা কেমন? না, মেসিকে দেখতাম যে তিনি যেটা করতেন যে সব সময় মিডিয়া একটু মানে আমাদের যেটা হতো যে প্র্যাকটিস সেশনে 15 মিনিট সময় পেতাম শুধুমাত্র ভিডিও করার জন্য, একটু দূর থেকে ওদের যে প্র্যাকটিস করতো, ওরা তখন ওই কিছু ড্রিল করতো, একটু করতো, ওয়ার্ম আপ করতো। মেসিকে দেখতাম সব সময় ক্যামেরার উল্টা দিকে তিনি মুখ করে থাকতেন এবং তিনি কখনোই চাইতেন না ক্যামেরা তাকে ফোকাস করুক, এবং পরে নামতেন, একটা বেঞ্চে বসতেন, ওরা একটা পানীয় খায় চার মতন মাত্র, সেটা হাতে নিয়ে আসতেন। এটা তো আর্জেন্টিনার মেবি ন্যাশনাল ড্রিঙ্কের মধ্যে একটা, ন্যাশনাল ড্রিঙ্কের মতো। ওইটা ক্যানসাসে খুব ভালো পাওয়া যায়, এবং ক্যানসাসটা আমি যদি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, ক্যানসাসে আমি যখন ওদের টিম হোটেলের সামনে যাই, ওই টিম হোটেলটা মেসি নিজে বেঁচেছিলেন, এই শহরটাকে বেঁচেছিলেন, কারণ হচ্ছে ওইটা মিজুরি নদীর পাশে, এত শান্ত একটা পরিবেশে, একটা আপনার যখন গধূলি বেলা হতো, সূর্যটা ডুবে যেত, ওই হোটেলের জানালা থেকে যে দৃশ্যটা, ওটা আসলে মনে করেন যে মানে এত শান্ত এবং নিরিবিলি। আমেরিকার ওই রকম হাই সোসাইটির ভিতরে ওরকম একটা নিরিবিলি জায়গা, এবং সেই হোটেলটি বেছে নিয়েছিলেন মেসি। তবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, একটু শেয়ার করতে চাই, আপনি যদি সময় দেন। ওইখান থেকে আমার ব্যাগটি কিন্তু একজন হোমলেস কিন্তু নিয়ে গিয়েছিল। ব্যাপারটা ছিল এমন, আমি একটা লাইভ ভিডিও করছিলাম এবং ব্যাগটি আমার পাশে ছিল একটু দূরে, তো আমি যখন লাইভ করি, আমি মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে, কিন্তু আমি লাইভ থেকে বের হতে পারছিলাম না। পরে আমার যে সহকর্মী ছিল ঢাকা থেকে, আমার অন্য একটি আউটলেটের সহকর্মী, আমরা একসঙ্গে ছিলাম,
তিনি আমার ব্যাগটি নিয়ে আসেন। ওই হোমলেস আমার ব্যাগটি নিয়ে ট্রামে উঠে গিয়েছিল এবং সে ট্রাম থেকে পরে ওই ব্যাগটি নিয়ে আসছে এবং ব্যাগে আমার পাসপোর্ট ছিল, আমার অনেক সব জরুরি ছিল। এবং এই ঘটনার পর আর্জেন্টাইন টিমের যে সিকিউরিটি যারা গার্ড ছিল তারা সবাই চলে আসছে এবং আমাকে নিয়ে গেছে ভিতরে। তারা সিসিটিভি দেখছে, ওই হোমলেসকে বের করছে, তাকে সামনে নিয়ে আসছে, মানে অনেক কিছু হয়ে গেছে। তো আমি বললাম যেটা আমার মানে সব মিক্স অভিজ্ঞতা হয়েছে এবং সবকিছু মিলে ক্যান্সাস ছিল আসলে আর্জেন্টিনার হোম বেস। এখানে ইংল্যান্ডেরও ছিল, ইংল্যান্ডেরও বেস ক্যাম্প ছিল, সেখানেও গিয়েছি। হ্যারিকেনের সাথে আমাদের কথা হয়েছে, মানে হ্যারিকেনও খুব মজার মানুষ। তাকে যখন আমি বলছিলাম যে আমরা কয়েকজন ছিলাম বাংলাদেশ থেকে, বাংলাদেশ নিয়ে হ্যারিকেনের আসলে প্রতিক্রিয়াটা কি আমরা ছিল? বলেছি হামজা চৌধুরীর কথা বলেছি, লেস্টার সিটি। সে জানে এই ব্যাপারটা যে সে এখন বাংলাদেশে খেলে, সে বলছে যে সে জানে ব্যাপারটি। এবং তার পরের দিন তার ম্যাচ ছিল, আমরা উইশ করেছিলাম তাদেরকে। সে বলছে মানে আমরা যে বাংলাদেশ থেকে গিয়েছি, যে মিডিয়া এত ক্রেজ, এটা স্প্যানিশ মার্কার এক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা বাংলাদেশের এত সাংবাদিক এসেছো। আমরা প্রায় 25-26 জন গিয়েছিলাম, আমরা সবসময় ফলো করতাম প্রায় 12 জনের একটা টিম। তো ওরা যেটা বলছিল যে তোমাদের সব সময় দেখি তোমরা সব প্র্যাকটিস সেশনে থাকো, ম্যাচে থাকছো, ওদেরকে ফলো করছো। তোমাদের পাশে তো ইন্ডিয়া বড় একটা দেশ, ওদের তো এত সাংবাদিক দেখি না, তোমাদের এত সাংবাদিক। আমি বললাম যে আমরা আসলে ফুটবলটা মনে একটু বেশি ভালোবাসি এবং আমরা ফুটবল এই বিশ্বকাপ এলে পরে আমাদের যে ক্রেজ, এটা ওরা জানে, স্পেনেও জানে যে আমরা কতটা এটা এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কতটা আমরা উন্মাদনা থাকে আমাদের। তো সবাই বলে যে আমাদের ফুটবল নিয়ে অনেকে জানতে চায়, আমাদের ক্লাব স্ট্রাকচার। কিন্তু যেটা হয় যে আমরা ওই সময় তাদের সবাইকে বলতে পারি না। তবে আমরা যেটা বললাম যে হামজাকে নিয়ে কিন্তু আমরা এখন গর্ববোধ করি, সবাইকে বলে আমাদের একজন হামজা চৌধুরী আছে। হ্যারিকেনের মতো প্লেয়ার হামজা চৌধুরীকে চেনেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নিশ্চয়ই আমাদের বাংলাদেশের ফুটবল সম্পর্কেও নিশ্চয়ই তারা এখন থেকে খোঁজ খবর রাখবেন যে বাংলাদেশে আসলে কেমন চলছে ফুটবলের এই উন্মাদনা। একটু ছোট্ট করে জানতে চাইবো যে বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে গিয়ে আপনি ম্যাচ কভার করেছেন, এই অভিজ্ঞতাটা একদম ছোট করে একটু আপনার কাছে যদি আমেরিকা যেটা আমার মনে হয়েছে প্রথমে ওদের সবকিছুতে এভরিথিং ইজ বিগার, মানে সবকিছুই বড় বড়। ওদের স্টেডিয়ামগুলো আপনি অবাক হয়ে যাবেন। কানসাসের যে স্টেডিয়াম প্রায় 15 তলা সমান, আটলান্টার যে স্টেডিয়ামটা আপনার মানে পুরা ঘেরাও এসি করা, মার্সিডিজ বেঞ্জের আকারে করা। আপনার মায়ামিতে হার্ড রকে গিয়েছি, আপনার হিউস্টনে গিয়েছি, সব জায়গাটায় 70-80 হাজারের গ্যালারি এবং সবকটি মাঠে ওদের NFL একটি ক্লাব কিংবা ফ্রাঞ্চাইজির মাঠ। মানে আপনি চিন্তা করে দেখেন, একটি ফ্রাঞ্চাইজির মাঠ এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি শুধু। তো ওরা আসলে স্পোর্টস নেশন, ওরা স্কুলের থেকেই যে কোনো স্পোর্টস দেখতে ভালোবাসে এবং অবশ্যই ওদের NBA বাস্কেটবল এবং NFL এই দুটাই আসলে ওদের সবকিছু। তো সকারকে ওরা চিনে ফুটবল হিসাবে, তবে শেষ পর্যন্ত কিন্তু ওরা ফুটবলে আমি দেখেছি যে ফুটবল নিয়ে ওদের আগ্রহ বেড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।